দেবের দুর্দান্ত অভিনয়ে তৈরি হয়েছে রঘু ডাকাত। এটা একটা সিনেমা নয়, এটা একটা দুঃসাহসিক লড়াই বলা যেতে পারে। অনেক কষ্ট করে এই মুভি এক্সপ্লেন ভিডিওগুলো বানাই। প্লিজ সেই কষ্টটার দাম দিও, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে আর বেশি বকবক না করে শুরু করব। ডামরু নামে এক লোককে দেখিয়ে মুভিটি শুরু হয়। সে একদল লোককে সিপাই বিদ্রোহে পরবর্তী সময়ে গল্প শোনাচ্ছে। বলছে নীল চাষ করতো আগেকার কৃষকরা, নীলের অনেক দামও ছিল, কিন্তু সেখানে ব্রিটিশ শাসক আর জমিদাররা মিলে তাদের কাছ থেকে অনেক জমি লিখিয়েও নিয়েছে, আর কৃষকদের ওপর অকথ্য অত্যাচারও করেছে। আর তাদের লোকাল ব্রিটিশ শাসক ডালকন তাদেরকে তুলে নিয়ে যেত আর অকথ্যভাবে অত্যাচার করত। মানে একদিন ডালকন একটা বয়স্ক কৃষককে চাবুক দিয়ে মারতে থাকলে কৃষকটি বলে ওঠে সে আসছে। তখন ডালকন জিজ্ঞাসা করে কে আসছে। তাদেরই লোক একজন বলে তাকে মা কালীর বেটা বলে জানে, অন্ধকারে আসে আর অন্ধকারেই ধ্বংস করে দিয়ে চলে যায়। তারপরেই একদল ডাকাত সেখানে হাজির হয়ে যায়। ডাকাতদের দেখে জিজ্ঞাসা করে তোমরা কারা? তখন মহিলা ডাকাত বলে আমরা হচ্ছে গরিব নিপীড়িত কৃষকের রক্ষাকর্তা। অন্য পাশ থেকে আর একটা ডাকাত জানায় নীল চাষিদের অত্যাচারের আতঙ্ক হচ্ছে সে। আর তখন পাশ থেকে সর্দার জানায় রঘু ডাকাত। এরপরে রঘু ডাকাত সেই অত্যাচারিত কৃষককেই চাবুকটা দেয়। তারপরে ডালকনকে সেই চাবুক দিয়ে চাবুক মারতে বলে। এতে ডালকন আরও বেশি রেগে যায়। বলে এর ফল কিন্তু ভালো হবে না। তারপরে রঘু ডাকাত সব চাষিদের মুক্ত করে দিয়ে অন্ধকারেই চলে যায়। এরপরই সিন শিফট হয়ে যায় আর দেখানো হয় মথুরাপুরের রাজা অহিন্দ্র বর্মনকে। বাড়িতে ডালকনের লোকজন আসলে অহিন্দ্র রাগে তাদেরকেই মেরে ফেলে, কারণ তাদের সামনেই ডালকনকে অপমান করা হয়েছে আর সব কৃষককে সে মুক্তও করে ফেলেছে। তারপর অহিন্দ্র জিজ্ঞাসা করে তার এক লোককে যে এই রঘু ডাকাত কোথায় থাকে। তখন একজন বলে জঙ্গলে হয়তো থাকে কোথাও, এই রঘু ডাকাতকে শেষ করতে হবে, সে অনেকবার বাঁধা হয়ে এসেছে। তারপরে তাকে পেয়ে কৃষকরা ঠিকঠাক নীল চাষের করও দিচ্ছে না, আর তারা ভালোই আছে। তাই অহিন্দ্র রঘুকে নিয়ে একটু চিন্তিতও থাকে। যদি রঘু ডাকাত হয় তাহলে আপদ, আর যদি বিপ্লবী হয় তাহলে তাদের পক্ষে বিপদ। এর নায়েব জানায় এ মা কালীর ভক্ত। এদিকে অহিন্দ্র বর্মন হেসে বলে মা কালীর বেটা কি সেটাই দেখাই যাবে পরে। রঘু ডাকাতরা তাদের আস্তানায় ফিরে আসে এবং রঘু ডাকাতের মায়ের সাথে সব লোকজনও ডাকাতদের আনন্দে মেতে ওঠে। পরের দিন এক পাগল রঘুকে খবর দেয় যে বাজারে নাকি জমিদাররা ঘোড়া বিক্রি করছে। তখন রঘু ঘোড়াই কিনতে যাবে বাজারে ঠিক করে। সেই সময় মহিলা একটা ডাকাত বলে তার জন্য চুড়ি আনতে। এ থেকে বোঝা যায় রঘুকে সে মনে মনে একটু পছন্দ করত। ডাকাত মা জানায় যা করবে সাবধানে। তখন রঘু বলে সাবধানে তো অবশ্যই থাকতেই হবে। পর্যায়ে ব্রিটিশ বাংলা শাসক জন ফাল্গুসনকে দেখানো হয়। বাংলার সকল জমিদারকে নিয়ে মিটিং বসে। মিটিংয়ে জানায় যে অন্যান্য জমিদাররা ঠিকঠাক নাকি খাজনা দিচ্ছে না, অহিন্দ্র একমাত্র যে ঠিকঠাক খাজনা দিচ্ছে, তাই সেই খাজনাগুলো নিয়ে তাকে ইংল্যান্ডে যেতে হবে। তখন এক জমিদার জানায় যে আপনি খাজনাটা অনেক বাড়িয়ে দিয়েছেন। কৃষকরা সেই খাজনা দিতেই পারছে না, সেই জন্য সে রেগে গিয়ে সেই জমিদারকে গুলি করে এবং তার সঙ্গে জানিয়ে দেয় যে ঠিকমতো নীল আর খাজনা যেন তাকে আদায় করে দেওয়া হয়। ডালকন ফাল্গুসনের সঙ্গে দেখা করতে আসে। ফাল্গুসন ডালকনের বিরুদ্ধে প্রথমে অভিযোগ তোলে যে কৃষকদের মারছে, সেটা ওপরে জেনে গেছে, সেই জন্য ডালকনকে একটু সাবধানে থাকতে বলা হয়। ডালকন বলে রঘু ডাকাতকে শেষ করতে হবে। রঘু ডাকাতের কথা এলে জন ফাল্গুসন জানায় ব্যাপারটা আমি দেখছি। পরের দিন পাগল আর একটা সংবাদ নিয়ে রঘু ডাকাতের কাছে আসে। তখন জানায় যে অহিন্দ্রর গোডাউনের দিকে কৃষকরা সব নীল নিয়ে যাচ্ছে। এই ব্যাপারটা নিয়ে খুব চিন্তিত হয়ে যায়, কারণ একসাথে এত নীল সে কেন গোডাউনে জড়ো করছে। বলবল নিয়ে সেখানে যাওয়ার প্রস্তুতি নেয়। আর সেই দিনকেই তারপরে সেই দিনই সম্পত্তি সব বিলিয়ে দিতে থাকে গরিব কৃষকদের সঙ্গে। আর একটা কৃষক বলে সে সম্পত্তি চায় না, সে গ্রামকে রক্ষা করতে চায়। তা বলে তারা মেয়েদেরকে তুলে নিয়ে যাচ্ছে। তখন রঘু জিজ্ঞাসা করে কোন গ্রামে। পুরক। গ্রামের কথা শোনা মাত্রই মা আর গুঞ্জাকে নিয়ে মহাদেবপুরের উদ্দেশ্যে। তারপরে দালালদের সায়স্তা করে তাদের বললে বাংলায় এসব অত্যাচার শোষণ চলবে না,
পরে দালালদের বেঁধে নিয়ে টানতে টানতে নিয়ে গেলে গ্রামের লোকজন রঘু ডাকাতের জয়ধ্বনি দিতে লাগে। সেদিনই গ্রামের একদল কৃষক রাস্তা দিয়ে হাঁটতে থাকলে সাধু বাবা তাদের জিজ্ঞাসা করে, রাস্তায় একটা সাধু বাবা জিজ্ঞাসা করে কৃষকদেরকে রুদ্রাপুর কত দূর। ওরা উত্তর দেয়, একটু দূর আছে, তবে এই এলাকায় বেশিক্ষণ থাকবেন না, এখানে ডাকাতদের আস্তানা আছে। সাধু বাবাটা বলে, তোমরা কি রঘু ডাকাতের কথা বলছো? তখন কৃষকরা বলে, রঘু ডাকাত তো গরিবদের ভগবান। আর অন্যদিকে দেখানো হয় রঘু ডাকাতের মা আর গুঞ্জা কথাবার্তা বলছে। গুঞ্জা বলে, রঘু সেই মেয়ে দুটোকে নয় তুলে নিয়ে এলো, মেয়ে দুটোর কি হবে? গুঞ্জা জানতে চাইলে মা বলে যে তাদের বিয়ে দিয়ে দেবে। বিয়ের কথা বলা মাত্রই তখন গুঞ্জা বলে, আমার বিয়ে দেবে না রঘুর সাথে? মা বলে, তুই কি জানিয়েছিস রঘুকে তুই ভালোবাসিস? তখন গুঞ্জা বলে, না। তাহলে আর বেশি স্বপ্ন দেখিস না। তখন গুঞ্জা বলে, জন্মেছি তো ভালোবাসা আর মৃত্যু নিয়ে। রঘু ময়না ঝর্ণায় স্নান করছিল, সেই সময় গুঞ্জা বলে, এই ময়না ঝর্ণা আমার আর তোর। তারপরে গুঞ্জা বলে, তুই কি আমায় বিয়ে করবি? তখন রঘু বলে, বিয়ে কেন? প্রসঙ্গ নিয়ে যায় অন্যদিকে। তখন গুঞ্জা জানায়, আমি তোর জন্য সব করতে পারবো। তখন রঘু বলে, তুই আমার যুদ্ধক্ষেত্রে ভালো পার্টনার, ভালো বন্ধু, তোর জন্য আমি মেলায় গিয়ে কিছু না কিছু নিয়ে আসবো। এরপরে গুঞ্জা মিষ্টি হাসি দেয়। সিন শিফট হলে অহিন্দ্রা বর্মনকে দেখা যায় একটা গ্রামে। সবসময়ের জন্য সঙ্গী ভীমরাজকে সঙ্গে নিয়ে গ্রামে মানুষের উপর অত্যাচার আরম্ভ করে। প্রথমে এক বাচ্চাকে মারার ভয় দেখায়। মা কান্নাকাটি করলে অহিন্দ্র তাকে ছেড়ে দেয়। তখন অহিন্দ্র এক বিশ্বাসঘাতককে পায়। তারপর যে মহেন্দ্রপুরে দালাল এসেছে, যে রঘু ডাকাতকে বলেছিল, এই বিশ্বাসঘাতককে অহিন্দ্র গলা কেটে মেরে ফেলে। পরে ভীমরাজকে জানায়, এরপরে রঘু ডাকাতকেও এরকম ভাবেই মারতে হবে। রাজ বলে, আপনি তো তার আস্তানাতেই যেতে পারবেন না। তখন অহিন্দ্র বলে, কেন? আমি বন্ধু হয়ে যাব। সিন শিফট হয় বাজারে। দেখানো হয় সেই সাধু বাবাকে। সেখানে রঘু ডাকাতও এসেছে বাজারে। আসার পর একটা সৌদামিনী নামে এক খেলোয়াড়ের প্রথম দেখাতেই প্রেমে পড়ে যায়। সৌদামিনী মূলত চাকু খেলা দেখানোর নাম নিয়ে লোকের কাছে চুরি করে। সৌদামিনীর চোখ গিয়ে পড়ে রঘুর কাছে। রঘু ডাকাতের নাম শুনলেও রঘু ডাকাত কেমন দেখতে কেউ সেটা জানতো না। চোখ যায় রঘু টাকার ব্যাগের উপরে। সৌদামিনী রঘুকে বলে, খেলবে নাকি? তারপরেই চোখ বন্ধ করে ফেলে আর রঘুর মাথায় রেখে তরমুজ আর চাকু চালাতেই যাবে। আর সেই সময় তার দেশ লোকজন রঘুর টাকার ব্যাগটা চুরি করতে যায়। রঘু তাদেরকে হাতে নাতে ধরে ফেলে আর সৌদামিনীকেও ধরে ফেলে। সেখানে লোকজনের মারের ভয়ে তারা সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তারই মধ্যে বাজারের প্রহরীরা তাকে আটকে ফেলে। রঘু ডাকাত প্রহরীদের মারে। তারপরে অহিন্দ্র বর্মনের দুটো লোকজন এলেও তাদেরকেও মেরে ফেলে রঘু। তারপরেই তার লোকজনকে নিয়ে তাদের আস্তানায় ফিরে আসে। আর এইদিকে গুঞ্জা বলে, আমার জন্য বাজার থেকে কি এনেছিস? তখন রঘু সৌদামিনীকে দেখায় আর গুঞ্জা রেগে যায়। আসে ডাকাত মা, বলে যে এরা খুব বিপদে পড়েছিল, তাই তাদেরকে আমি উদ্ধার করে এখানে নিয়ে এসেছি। তখন ডাকাত মা সৌদামিনীকে বলে, তুমি এখানে নির্ভয়ে থাকতে পারো, তোমার কোনো চিন্তা নেই। তখন ডাকাত মা বলে, তুমি কার সঙ্গে এসেছো জানো? তাকে তুমি চেনো? সৌদামিনী বলে, না। যখনই রঘু ডাকাতের নাম শুনে তখন বলে, রঘু ডাকাত মোটেই ভালো লোক না। তোমাকে দেবতা ভাবলেও তুমি মোটেও ঠিক কাজ করো না। তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো বলো তো? মিনিকে ছুরি নামাতে বলে ডাকাত মা, বলে, তোমার এখানে কিচ্ছু হবে না। ডাকাত মা সৌদামিনীর পরিবার সম্পর্কে জানতে চাইলে সৌদামিনী বলে, ভীমরাজ তার মা বাবা সহ গোটা বাড়ি পুড়িয়ে ফেলেছে। সৌদামিনী এও বলে, আমি চাকুর খেলা দেখাই আর চুরি করি। চুরির কথা বললে ডাকাত দলের আস্তানায় যারা ছিল তারা সবাই হেসে ওঠে। মা সৌদামিনীকে বলে, তুমি আজ থেকে এখানেই থাকবে। তারপরে মন্দিরের দিকে নিয়ে যেতে থাকলে সৌদামিনীর থেকে চোখই সরাতে পারে না। এতে গুঞ্জা খুব ঈর্ষা করে। সকালে সৌদামিনী ঘুরতে ঘুরতে ময়না ঝর্ণার দিকে যায় আর সেখানে স্নান করতে থাকে রঘু। রঘুকে ভ্যালভ্যাল করে তাকিয়ে তাকিয়ে দেখতে থাকলে সে সময় গুঞ্জা এসে তার গলায় দা নিয়ে বসে, বললে, এই ঝর্ণা শুধু আমার আর রঘুর। তারপরেই খেতে দেয় সৌদামিনীর সবাইকে। রঘু সেই সময় একটুখানি খাবার চায়। এতেও ঈর্ষা হয় গুঞ্জা, আর গুঞ্জা খুব কাঁদতে থাকে। তখন ডাকাত মা তাকে সান্ত্বনা দিতে থাকে আর গুঞ্জা বলতে থাকে যে আমাকে তুমি ছাড়া আর কেউ ভালোবাসে না। শিফট করে অহিন্দ্র বর্মনের কাছে নিয়ে আসা হয় আর ভীমরাজকেও দেখানো হয়।
তখন অহিন্দ্র বলে যে আমাদের যে বিশ্বস্ত হয়ে গেছে সে কি খেল দেখাচ্ছে রঘুর কাছে। তিনি অহেন্দ্র রঘুর ওই কাছের পাগলটিকে ধরে ফেলে আর সেখানে জনসমক্ষে তার ফাঁসি দেবে বলে ঘোষণা করে। সকলের কাছে বলে কথাটি রঘুর কাছেও চলে যায়। রঘু তার পুরনো স্মৃতির কথা মনে পড়ে। ছোটবেলায় ফজলু পাগলের সঙ্গে তার বাবার বিদ্রোহী ভাষণ দিচ্ছিল। সেই বিদ্রোহী ভাষণ শোনার পরে অহেন্দ্র বর্মন ছোটবেলায় রঘুর বাবাকে ফাঁসিতে ঝুলিয়েছিল। তখন রঘু বলে আমার বাবাকে আমি বাঁচাতে পারিনি, কিন্তু এই বাংলায় আর কারুর ফাঁসি হবে না। ফজলু পাগলকে নিয়ে আসা হয় ফাঁসির মঞ্চে। জনসাধারণ সহ অহেন্দ্র বর্মন আর ডানকনও সেখানে চলে আসে। সাধারণ মানুষও রঘুর জন্য অপেক্ষা করছে আর এদিকে ফজলু পাগলও রঘুর জন্য অপেক্ষা করছে। এইদিকে অহেন্দ্র বর্মন বলে এটা আমার রাজ্য, তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে এরকমই অবস্থা হবে। অহেন্দ্র বর্মন জানায়। অহেন্দ্র বর্মন এবার ফজলুকে ফাঁসির নির্দেশ দিলে জল্লাদ ফাঁসি দিতেই যাবে, সেই সময় রঘু চলে আসে। রঘু বলে ওঠে রাজত্বটা তোর, কিন্তু আইন আমার। অহেন্দ্র লোকজনের সাথে রঘু, সৌদামিনী আর গুঞ্জন লড়াই করে। এইদিকে অহেন্দ্রর সঙ্গে সৌদামিনীর চোখাচোখি হয়। কিছু একটা রহস্য বোঝা যাচ্ছে না কি ব্যাপারটা। এইদিকে দেখানো হয় ডাকাত মায়ের পেটে কেউ যেন ছুরি চালিয়ে দিয়ে জানার আগে দেখানো হয় সাধু বাবাকে। এই সাধু বেশি লোকটা ডাকাত মাকে আঘাত করেছে আর অন্যান্য ছেলে মেয়েকেও বা অন্যান্যদেরকেও আঘাত করেছে। এই ডাকাত মা তাকে জিজ্ঞাসা করে তুমি কে? তখন সে বলে ওঠে আমি দুর্লভ রায়। বলে তোদের সবকিছু শেষ। ডাকাত মা বলে না, এটাই শুরু। দুর্লভ রায় ডাকাত মাকে একদম মেরেই ফেলে। ওইদিকে রঘু ফজলুকে নিয়ে যাচ্ছে আর এই সময় অহিন্দ্র গুলি করে। সেটা রঘুর গায়ে না লেগে ফজলুর গায়েতেই লাগে। ছুড়ে একজন গাড়িটাকে বোম ব্লাস্ট করে দেয় আর তখন ফজলু আর রঘু মাটিতে পড়ে যায়। এইদিকে রঘু বেঁচে গেলেও ফজলু মারা যায়। ফজলুকে জড়িয়ে ধরে রঘু খুব কান্নাকাটি করে। তারপরে রঘু তাদের আস্তানায় আসে। আস্তানায় এসে দেখে লাশের পর লাশ, কি তার মায়েরও মৃতদেহ পড়ে আছে। তারপরেই গুঞ্জন সেই ডাকাত মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে, বলতে থাকে তোমাকে ভালোবাসা ছাড়া আমার আর কেউ ছিল না, আর আমাকে কে ভালোবাসবে। তখন রঘুও তার মায়ের হাতটা ধরে তার পুরনো স্মৃতিচারণ করতে থাকে, কিভাবে ডাকাত মা তাকে আপন করে নিয়েছিল সেই সবই মনে করতে থাকে রঘু। তারপরে গুঞ্জনকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে রঘু। তারপরেই শেষ কীর্তি সব সম্পন্ন করে সবার। তারপরে অন্য আস্তানার জন্য রওনা দেয়। রঘু আর রঘুর লোকজন মিলে অনেক ক্রোশ হাঁটার পর একটা গ্রামে পৌঁছায়। গ্রামের বাজারে গিয়ে সেই কৃষকটা তাকে চিনতে পারে, যে কৃষকটাকে প্রথমে মুভি শুরুতে রঘু বাঁচিয়েছিল। রঘু বলে যে আপনাকে খুঁজছে অহেন্দ্র। অহেন্দ্র এই করে দুটো গ্রাম পুড়িয়ে দিয়েছে, আপনি এখানে নিরাপদ নন, আপনি এখান থেকে চলে যান। এদিকে অহেন্দ্রর কাছে হাজির হয় দুর্লভ রায় আর অহেন্দ্র তার কাজের জন্য খুশি হয়, কিন্তু তাকে বলে রঘুর মাথা কই? রঘুর মাথা যদি না নিয়ে আসতে পারো তোমার মাথাটাই আমি কেটে ফেলবো। বলে এবার আর ভুল হবে না। দুর্লভ রায় এটা বলে ওখান থেকেই চলে যায়। এদিকে কৃষক সব খাবারের আয়োজন করছে রঘু আর তার দলবলের জন্য। একটা বলে তোমরা যাবে কোথায়? সৌদামিনী বলে আমরা তো। তখন কৃষক বলে আমি জঙ্গলে এমন একটা আস্তানা জানি যেখানে তোমাদের ভালোভাবেই থাকতে পারবে। কৃষকটা তাদেরকে ওই জঙ্গলের ভেতরে একটা আস্তানা দেখিয়ে দেয়। তারপরে রঘু সব নতুন করে শুরু করে। আর এইদিকে অহেন্দ্র অত্যাচারের মাত্রা বাড়িয়ে দেয়। এদিকে রঘু নিজের প্রস্তুতি নেয়। একদিন রঘু মন খারাপ করে বসে থাকে, সেই সময় সৌদামিনী আসে। সৌদামিনীকেও সে বসতে বলে। সৌদামিনীকে বলে আচ্ছা দিনকাল পড়লো বটে, দুবেলা অন্নও জুটছে না। তখন এসব চিন্তা করতে বারণ করে সৌদামিনী। সৌদামিনী বলে ডাকাত মাকে যারা মেরেছে তুমি শুধু তাদের শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নাও। এইদিকে গুঞ্জা দূর থেকে তাদের কথাবার্তা শুনে। এইদিকে ওই কৃষকটা কিছু খাবার নিয়ে আসে। সৌদামিনী বলে যে এইটুকুনি খাবারে কিছু হবে না। তখন কৃষক বলে না, আমি খাবারের আরও ব্যবস্থা করছি পরে। কৃষক জানায় কালকে একটা পূজা আছে, সেখানে কিছু খাবারের আয়োজনও আছে। তখন সৌদামিনী বলে ঠিক আছে আমিও যাচ্ছি সেখানে। তারপরে দৃশ্য পরিবর্তন হয়, দেখানো হয় মন খারাপ করে বসে থাকে গুঞ্জা। আর ঠিক সেই সময় ওই পাশ দিয়ে যাচ্ছে সৌদামিনী। সৌদামিনীকে দেখে গুঞ্জা বলে তুমি রঘুকে ভালোবাসো, তাহলে রঘুর জন্য মরতে পারবে? তখন সৌদামিনী গুঞ্জার কাছে এসে বসে, বলে হ্যাঁ মরার জন্যই তো ভালোবেসেছি। তখন গুঞ্জা বলে যে রঘুকে তো ডাকাত মায়ের খুনিগুলো খুঁজছে। তখন সৌদামিনী বলে তুমিও তো রঘুকে ভালোবাসো। এইদিকে দৃশ্য পরিবর্তন হয়ে দেখানো হয় কেউ যেন ওই কৃষককে পিছু নিয়েছে। কৃষককে পিছু নিতে নিতেই দেখা যায় যে দুর্লভ রায় তার বাড়িতে পৌঁছে গেছে। তার বাড়িতে
তারপরে সৌদামিনী আর গুঞ্জা মন্দিরে এলে তখন দুর্লভ রায় তাদেরকে আটকে ফেলে আর বলে, ডাকাত মাকে মেরেছি, এবার তোমাদের পালা। তারপরে রঘু হুঙ্কার দিয়ে ওঠে। আগে থেকেই রঘু মন্দিরে ছিল। তারপরেই দুর্লভ রায়ের মুন্ডুটা কেটে ফেলে, মুন্ডুটা কেটে নিয়ে হাতে ধরে। এইদিকে লোকজন বলতে থাকে, কে বলেছে রঘু একা, রঘুর সঙ্গে আমরা সবাই আছি। তারা খুশিতে মেতে ওঠে। আর এইদিকে ভীমরাজ দুর্লভের মাথা নিয়ে হাজির হয় অহেন্দ্রের কাছে। আর অহেন্দ্র নায়েবকে বলে ওঠে, কালভূষণের কাছে পাঠাতে হবে খাজনা। সবাই কি ঠিকমতো খাজনা দিয়েছে? নায়েব বলে, না, বিক্রম রায় খাজনা দেয়নি। তখন নায়েবকে বিক্রম রায়কে ডেকে আনতে বলে। আর বিক্রম রায় এসে বলে যে তার মেয়ের বিয়ে কালকে, আমন্ত্রণপত্রও জানায়, কিন্তু এটা আমন্ত্রণপত্র ছিল না। পরে নায়েব সেই পত্রটা পড়ে। পত্রটা বিয়ের ছিল না, রঘুর অগ্রিম বার্তা ছিল। আগামীকাল বিক্রম রায়ের মেয়ের বিয়েতে গিয়ে ডাকাতি করে সব লুটপাট করবে। এতে বিক্রম রায় খুব চিন্তিত হয়ে পড়ে। তখন মহেন্দ্র আর ভীমরাজ ঠিক করে তাদের লোকজন ডাকবে বিক্রম রায়ের বিয়েতে। বিয়ের দিন চলে আসে। বিক্রম রায়ের মেয়ের বিয়ে সম্পন্ন হয়, কিন্তু রঘু ডাকাতের কোনো চিহ্নও নেই। বিক্রম রায় মহেন্দ্রর ভয়ে বোধহয় আসতে পারেনি। তখন রঘু ডাকাতের দল এসে হাজির। আর তখন বিক্রম রায় বলে যে, তোমরা আমাদের কিছুই করতে পারবে না, আমাদের ভীমরাজের সৈন্যদল আছে। আর এদিকে দেখানো হয় সৌদামিনী আর গুঞ্জে মিলে ভীমরাজের সৈন্যদলকে বিষ মিশিয়ে যুদ্ধের সঙ্গে মেরে ফেলেছে আর ধন সম্পত্তি লুট করেছে। এদিকে রঘু আসে। মা বোনদের কাছে স্বর্ণ চাইলে তারা বলে ওঠে যে আমরা কি করেছি। তখন বলে, এই বিক্রম রায় করেছে। গরিবদের কাছে জমি জমা লিখিয়ে নিয়েছে নীল চাষ করবে বলে। গরিবরা না খেতে পেয়ে মরছে। আমি এই ধন সম্পত্তি নিজের জন্য তো নিই না, আমি এই ধন সম্পত্তি গরিবদেরকে বিলিয়ে দিই। বিক্রম রায়ের স্ত্রী একে একে গয়না খুলে দেয়। তার দেখা দেখি আরও 5 জন সব গয়না খুলে দেয়। ছোট ছোট মেয়ে দুটো গয়না খুলে দিতে চায়, কিন্তু তাদের গয়না নিতে চায় না। এদিকে দেখানো হয় যে বিয়ের কোণেও গয়না খুলে দিতে চায়, সেই গয়না নেয় না, বলে আমি বোনকে খালি হাতে শ্বশুরবাড়িতে পাঠাবো না। আর ওর বরকে বলে যে তুমি আমার বোনকে দেখে রেখো। রঘু ডাকাত সব স্বর্ণগুলো গরিবদের মধ্যে বিলিয়ে দেয়। আর একজন বৃদ্ধ ভদ্রমহিলা বলে, আমার এইসব চাই না, রঘু ডাকাত ফিরে এসেছে, এটাই আমার পক্ষে যথেষ্ট। পরের দিন সৌদামিনী পুজো দিতে আসলে ভীমরাজ তার সৈন্য নিয়ে হাজির হয়। আর এইদিকে আক্রমণ করেছে দেখে গুঞ্জা দূর থেকে তলোয়ার ছুঁড়ে ভীমরাজের এক সৈন্যকে মেরে ফেলে। ভীমরাজ সৌদামিনীকে মেরে অজ্ঞান করে ফেলে। আর এইদিকে গুঞ্জা লড়াই করে ভীমরাজের সৈন্যদের সঙ্গে। ভীমরাজের সৈন্যদের সঙ্গে লড়াই করে পেরে ওঠে না। ভীমরাজের সৈন্যরা গুঞ্জাকে একসময় মেরেই ফেলে। তারপরেই সেখানে হাজির হয় রঘু সৌদামিনীকে বাঁচানোর চেষ্টা না করে গুঞ্জাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আর গুঞ্জা বলে যায় যে ভীমরাজের সৈন্যরা তুলে নিয়ে গেছে সৌদামিনীকে। আর শেষে সময় জানায় যে তুমি আমাকে একটা দিনও ভালোবেসেছিলে। এই কথা বলেই গুঞ্জা মারা যায়। নীলকুঠিরে ডানকন কৃষকদের উপরে অত্যাচার আরম্ভ করে। ওইদিকে রঘু সেখানে হামলাও করে। ডাকাতের সহকর্মী কালু সর্দার ভীমরাজকে মেরে ফেলে। তারপরে এইদিকে ডানকনকে নীলের জলে চুবিয়ে মারে। তারপরে তার লোকজনকে জিজ্ঞাসা করে সৌদামিনী কোথায়। তখন উত্তরে জানায় সৌদামিনীকে তো নেই, কিন্তু ফার্গুসন তার জাহাজে করে নিয়ে গেছে সৌদামিনীকে। তখন সিন শিফট হয়ে যায় সেই জাহাজে। সৌদামিনীকে বেঁধে রেখেছে। সৌদামিনীকে বেঁধে রেখে সে ইংল্যান্ডের উদ্দেশ্যে শিপটা রওনা দেবে। ঠিক সেই সময় রঘু ডাকাত হামলা করে, গুলি চালাতে থাকে। আর এইদিকে রঘু ডাকাতের লোকজনও তীর নিয়ে হামলা করতে থাকে। এইদিকে ফার্গুসনের লোকজন পেরে ওঠে না ডাকাত দলের সঙ্গে। ফার্গুসনের লোকজন গান পাউডার ফেলে দেয়, তাতে রঘুর কিছুই হয় না। রঘু সৌদামিনীকে একসময় ছাড়িয়েও নেয়। রঘু ফার্গুসনের মুখোমুখি হয়। ফার্গুসন বলে যে তোরা কেউ বাঁচতে পারবি না। রঘু বলে সেটা কালই জানে, কিন্তু তুই মরবি এটা তোর বিধি। তারপরে ফার্গুসনকে মেরে ফেলে। তারপরে ও পিছন দিক থেকে এই মহেন্দ্র তার উপরে তীর ছোড়ে। আর তীরের পর তীর তাকে আঘাত করে আর বলতে থাকে তোরা আমার পায়ের তলায় ছিলি, তোরা পায়ের তলাতেই থাকবি। তারপরেই আক্রমণ করে। মহেন্দ্র সৌদামিনীকে বলে যে রঘু তার বাবাকে বাঁচাতে পারেনি, তার ডাকাত মাকে বাঁচাতে পারেনি, গুঞ্জাকেও বাঁচাতে পারে, আর রঘু তোমাকেও বাঁচাতে পারবে না। এই কথাটা বলা মাত্রই রঘু রেগে গিয়ে সেই অবস্থাতেই মহেন্দ্রকে মেরে ফেলে। রঘু যখন মহেন্দ্রকে মারতে থাকে আর বলতে থাকে আমি বাবার ছেলে রঘু, ডাকাত মায়ের রঘু, আমি ফজলুর ভাই রঘু, গুঞ্জার বন্ধু রঘু। তারপরেই মহেন্দ্রকে মেরে তখন সৌদামিনীকে নিয়ে ঝাঁপ দেয় শিপ থেকে। আর শিপটে ব্লাস্ট হয়ে যায়। আর মুভিটিও এখানে শেষ হয়ে যায়। তবে মুভিটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।